আচ্ছা, আগের দিন ক্লাসে আমরা ল্যামার্কের মতবাদ, ডারউইনের মতবাদ এগুলো আমরা পড়েছিলাম, তাই তো? আজকে আমরা সেই যে বিবর্তন, ল্যামার্কের মতবাদ এবং ডারউইনের মতবাদগুলো পড়ে এসেছি। সেই বিবর্তন যে আমরা জানলাম যে সরল উদ্বংশীয় জীব থেকে জটিল জীবের তৈরি হচ্ছে, সেটার এবার আমরা প্রমাণ দেখব। সেটা তারা যেগুলো কথাগুলো বলে গেল, বা আমরা যেটা জানলাম যে সরল উদ্বংশীয় জীব থেকে জটিল জীব তৈরি হয়, এটা যে সত্যি কি মিথ্যে সেই প্রমাণটা আমরা এবার দেখব। অনেকগুলো আমরা প্রমাণ পড়বো, তার মধ্যে প্রথম প্রমাণ যেটা পড়বো সেটা কি, সেটা হচ্ছে জীবাশ্ম ঘটিত প্রমাণ। ঠিক আছে, প্রথম প্রমাণটা আমরা কি দেখব, জীবাশ্ম ঘটিত প্রমাণ। 2 নম্বর পয়েন্ট আমরা কি দেখবো, দেখো 2 নম্বর পয়েন্ট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে তুলনামূলক শারীরবৃত্তীয় প্রমাণ। তুলনামূলক শারীরবৃত্তীয় প্রমাণ। 3 নম্বর আমরা দেখবো তুলনামূলক, তাই তো? এই তিনটে আমরা প্রমাণ আলোচনা করব। ফার্স্ট তাহলে আমরা পড়ছিটা কি, আমরা পড়ছি অভিব্যক্তির প্রমাণ। অভিব্যক্তির প্রমাণ অর্থাৎ মানে কি, অভিব্যক্তি মানে আমরা কি লিখলাম, যে সরল জীব থেকে যে জটিল জীবের তৈরি হয়েছে, সরল জীব থেকে যে জটিল জীবের তৈরি হয়েছে, এটা যে আমরা বললাম বা বিজ্ঞানীরা যে বলে এলেন, তার সপক্ষে প্রমাণ। তো তার সপক্ষে প্রমাণের মধ্যে আমরা যেটা জানছি কি না, বলছি জীবাশ্ম ঘটিত প্রমাণ। তারপরে বলছি কি, তুলনামূলক শারীরবৃত্তীয় প্রমাণ। এই তুলনামূলক শারীরবৃত্তীয় প্রমাণের মধ্যে আমাদের অনেকগুলো প্রমাণ পাবো। যেমন 1 নম্বরে আমরা যেটা পড়বো, 1 নম্বরে আমরা কি পড়বো, প্রথম বলবো আমরা সমসমস্থ ও সমবৃত্তীয় অঙ্গ আমরা পড়বো। ঠিক আছে, আচ্ছা, তারপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে 2 নম্বরে যেটা, সেটা হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ। আমরা কি দেখবো, নিষ্ক্রিয় অঙ্গ। নিষ্ক্রিয় অঙ্গ আমরা পড়বো। আচ্ছা, 3 নম্বরে আমরা কি পড়বো, হৃৎপিণ্ডের সাদৃশ্য দেখবো। এই সবগুলো আমরা দেখবো। এই শারীরবৃত্তীয় প্রমাণ মানে কি, শরীরের কিছু কিছু অঙ্গ আমরা আলোচনা করব, মানে ধরবো এবং দেখবো যে কিভাবে সরল থেকে ক্রমশ জটিল হয়েছে, সমস্ত অঙ্গগুলো কিভাবে উন্নতি ঘটেছে, সমবৃত্তীয় অঙ্গগুলো কিভাবে উন্নতি ঘটেছে, নিষ্ক্রিয় অঙ্গ কিভাবে কি হয়েছে, যে এক সময় অঙ্গগুলো আমাদের শরীরে বর্তমান ছিল বা কাজ করছিল, বর্তমানে সেই অঙ্গগুলো কি হয়েছে, কর্মক্ষমতা হারিয়ে ফেলেছে, সেগুলোকে আমরা নিষ্ক্রিয় অঙ্গ বলছি। তো সেই সবগুলো থেকে আমরা বলতে পারি যে হ্যাঁ, সরল জীব থেকে ক্রমশ জটিল জীবের তৈরি হয়েছে, তাই তো? তো আমরা আজকে প্রথম যেটা আলোচনা করবো সেটা কি, জীবাশ্ম গঠিত প্রমাণ। সেই জীবাশ্ম গঠিত প্রমাণের মধ্যে প্রথম পড়বো কি, ঘোড়ার আমরা জীবাশ্ম আলোচনা করব। কারণ বিভিন্ন যুগে ঘোড়ার জীবাশ্মগুলোকে ভালোভাবে পাওয়া গেছে বলে, তাদের পর্যবেক্ষণ করা গেছে বলে আমরা প্রথমে আলোচনা করব ঘোড়ার জীবাশ্মের গঠিত প্রমাণ। ঠিক আছে, জীবাশ্ম গঠিত প্রমাণের মধ্যে আমরা পড়বো কি, ঘোড়ার বিবর্তন। কিভাবে বর্তমানে আমরা যে ঘোড়া দেখি, একদম বলিষ্ঠ, যে সুগঠিত একটা লম্বা চওড়া যে আমরা ঘোড়া দেখি, আমরা যদি একদম প্রথম ঘোড়াকে দেখতে যাই, প্রথম যে ঘোড়া, উষাকালের ঘোড়া যদি আমরা বলি, তো ফার্স্ট আমাদের যে ঘোড়াটা ছিল, সেই ঘোড়াটার নাম কি ছিল, সেই ঘোড়াটার নাম ছিল আমাদের ইওহিপ্পাস, তাই তো? ইওহিপ্পাস। এবং এই যে ইওহিপ্পাস এসেছিল, সেই ইওহিপ্পাস যে এসেছিল, সেটা কোন যুগে এসেছিল, সেই যুগটার নাম কি ছিল, ইওসিন। যেগুলো বলছি এইগুলো থেকেই কিন্তু প্রশ্ন আসবে। ইওহিপ্পাস প্রথম উষাকালের ঘোড়া, একদম প্রথম ঘোড়া, এবং সে কোন যুগে এসেছিল, সে যুগে এসেছিল ইওসিন যুগে এসেছিল। এবারে আমাদের এর যেটা জানতে হবে সেটা কি, এর দুটো একটা বৈশিষ্ট্য পড়তে হবে। হ্যাঁ, এটা বৈশিষ্ট্য বলতে প্রথম বৈশিষ্ট্য কি বলছে, দেখো এই যে ঘোড়াটা ছিল, এই পূর্বপুরুষটা, আদি পূর্বপুরুষটা, এ ছিল কি শেয়ালের মতন উচ্চতা ছিল। এর গঠন বৈশিষ্ট্য বলো বা এর আকার আকৃতি বলো, শেয়াল যেমন ছোট্ট একটা প্রাণী, ঠিক সেরকম প্রাণী দেখতে ছিল। এর পিছনের পায়ে কটা, 3টে আঙুল, আর সামনের পায়ে 4টে আঙুল ছিল। এবং এরা জলাভূমিতে থাকতো, মানে নরম মাটিতে বসবাস করতো, কাদা অঞ্চলে থাকতো এবং ঝোপে ঝাড়ে লুকিয়ে থাকতো। ঠিক আছে, এই ছিল হচ্ছে আমাদের এই ইওহিপ্পাস যে ঘোড়া, যে পূর্বপুরুষ, ঘোড়ার যে পূর্বপুরুষ ইওহিপ্পাস, তার কিছু বৈশিষ্ট্য। দ্বিতীয়, ইওহিপ্পাসের পরে কি আসে, ইওহিপ্পাসের পরে আমাদের যে ঘোড়াটা আছে সেটার নাম কি, 2 নম্বর পয়েন্টে যেটা আছে সেটা কি, মেসোহিপ্পাস, তাই তো? মেসোহিপ্পাসের সময়কাল হচ্ছে অলিগোসিন যুগ।
খুব ভালো করে মনে রাখবে, প্রচুর শর্ট প্রশ্ন আসে। অলিগোসিন সময়ে এই মেসোহিপ্পাস আমাদের আসে। তো এই মেসোহিপ্পাস যখন আসে তার কি বৈশিষ্ট্য পরিবর্তন হয়? তার বৈশিষ্ট্য এটাই পরিবর্তন হয় যে সামনের পায়ের যে 4টি আঙুল ছিল সেই 4টে আঙুল থেকে 3টে আঙুল হয়ে যায়, হ্যাঁ, এবং তার উচ্চতা আর একটু বৃদ্ধি পায়। এই পরিবর্তনগুলো দেখা যায়। তার দাঁতের গঠন একটুখানি বৃদ্ধি পায়, তারা দাঁতের গঠনটা আরো সুগঠিত হয়। এই পরিবর্তনগুলো আসে আমাদের এই মেসোহিপ্পাসে। বইয়ে দেখবে, বইয়ে আর ইন ডিটেল আরো ভালো করে লেখা আছে। যখন তোমরা এই ঘোড়ার বিবর্তনের ইতিহাস যখন তোমরা লিখবে তখন ওইগুলোকে গুছিয়ে আর একটু ভালো করে লিখতে। আমি মেন পয়েন্টগুলো যেগুলো বলছি সেগুলো খালি বলে দিচ্ছি, বুঝে নাও, ঠিক আছে? আচ্ছা, মেসোহিপ্পাসের পরে আমাদের যে যে ঘোড়াটা আছে সেটা কি? মেসোহিপ্পাসের পরে যেটা আছে সেটা কি? মেরিচিপ্পাস, তাই তো? মেরিচিপ্পাস। এবং এই মেরিচিপ্পাসের সময়কাল মায়োসিন। মায়োসিন যুগে আসে আমাদের এই মেরিচিপ্পাস। এই পরপর নাম তোমাকে মনে রাখতে হবে। এমনটা নয় তুই ইউহিপ্পাসের পরে মেরিচিপ্পাস করবি তারপরে মেসোহিপ্পাস করবি, ভুল হয়ে যাবে। প্রথমে ইউহিপ্পাস আসে, তারপরে আসে আমাদের মেসোহিপ্পাস, তারপরে আমাদের মেরিচিপ্পাস, তারপরে আমরা যেগুলো পড়বো। এই ক্রমটা কিন্তু মনে রাখতে হবে। সেই সময়ে এই সময়কালটাও কিন্তু সেইভাবেই মনে রাখতে হবে যে ইউহিপ্পাস আছে ইওসিন যুগে, মেসোহিপ্পাস আছে অলিগোসিন যুগে, এবং মেরিচিপ্পাস আছে মায়োসিন যুগে। তো এই মেরিচিপ্পাসে কি পরিবর্তন হয়? মেরিচিপ্পাসে আমরা যে বৈশিষ্ট্যগুলো দেখবো, দেখো মেরিচিপ্পাস কি মেসোহিপ্পাসের থেকে উচ্চতা তাদের তাদের ক্ষেত্রে আরেকটু বড় হয়, ঠিক আছে? এবং এতে কি হয়, এতে যে তিনখানা আমরা আমরা পড়ে এলাম না, যে 3টে আঙুল থাকে, সেই 3টে আঙুলের মধ্যে এতে দেখা যায় যে তৃতীয় আঙুলটা একটু বড় হয়েছে, আর বাদ বাকি যে দুটো আঙুল সেটা ছোট হয়েছে। কত নম্বর আঙুলটা? তৃতীয় নম্বর আঙুলটা বৃদ্ধি পেয়েছে। এটা মনে রাখবে যে ঘোড়ার কোন আঙুলটি ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত হয় বা বৃদ্ধি পেয়ে খুঁড়ে পরিণত হয়, সেটা কি? তৃতীয় নম্বর, 3 নম্বর আঙুল। তো 3 নম্বর আঙুলটা ধীরে ধীরে বৃদ্ধি পায় এবং সেটা খুঁড়ে পরিণত হয়। তো এই মেরিচিপ্পাসে আমরা দেখবো ওই তৃতীয় আঙুলটা ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে। এবং একে একে আর একটা নাম বলা হয়, কি ঘোড়া বলা হয়? একে বলা হয় রোমান্থক ঘোড়া, ঠিক আছে? এই মেরিচিপ্পাস ঘোড়ার আর একটা নাম হচ্ছে রোমান্থক ঘোড়া। এবং মেসোহিপ্পাসকে কি বলা হয়? অন্তর্বর্তী ঘোড়া। এগুলো কিন্তু মনে রাখবে, এক্সট্রা শর্ট প্রশ্ন পড়ে। এটাকে বলা হয় অন্তর্বর্তী ঘোড়া, আর একে বলা হয় কি? রোমান্থক ঘোড়া। যাদের বইয়ে নেই সেটা কিন্তু লিখে নেবে, শর্ট প্রশ্ন পাবে। মেরিচিপ্পাসের পরে আমরা যেটা পড়বো সেটা কি? সেটা আছে 4 নম্বরে আমাদের যে ঘোড়াটা সেটা কি? প্লিওহিপ্পাস, তাই তো? প্লিওহিপ্পাস। এই প্লিওহিপ্পাস কোন সময়কালে আসে? প্লিওহিপ্পাস আছে আমাদের প্লায়োসিন যুগে। প্লিওহিপ্পাস বা প্লায়োহিপ্পাসে তাহলে বৈশিষ্ট্য কি? না, প্লিওহিপ্পাস আসে আমাদের এই প্লায়োসিন সময়কালে। এবং এর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এতে তৃতীয় আঙুলটা কিসে পরিণত হয়ে যায়? খুঁড়ে পরিণত হয়ে যায়। অর্থাৎ এদের শরীরে মানে পায়ে খুর চলে আসে, খুরযুক্ত প্রাণী হয়ে যায়। এবং এদের উচ্চতা বেড়ে 108, যা বর্তমান ঘোড়ার মতন পুরো দেখতে হয়ে যায়। প্লিওহিপ্পাসের পরবর্তীকালে আরো যে ঘোড়া আসছে, মানে আর এক যেটা ঘোড়া যেটাকে আমরা বলছি বর্তমান ঘোড়া, সেটা কি? সেটা কি? ইকুয়াস, তাই তো? এটা কোন সময়কালে আসে ইকুয়াস? ইকুয়াস হচ্ছে প্লেস্টোসিন। বর্তমানে যে আমরা ঘোড়া দেখি একদম পুরো সেম। তার উচ্চতা আরো একটু বৃদ্ধি পায়। তারপর তোমার দাঁতের গঠন, ঘাস খাওয়ার মতন যে দাঁতের গঠন, সেই গঠনগুলো পরিবর্তন হয়। তারপরে এদের সামনের পা এবং পিছনের পা দৈর্ঘ্য বৃদ্ধি পায়, লম্বা চওড়া হয়, পেশিবহুল শরীর হয়। এক একটা ঘোড়া দেখেছো নিশ্চয়ই। তো সেই সেই পরিবর্তনগুলো হয়ে আজকে বর্তমানে আমরা যে ঘোড়াগুলো দেখি সেটা হচ্ছে ইকুয়াস। তাহলে দেখো, আমরা ধীরে ধীরে যদি লক্ষ্য করি যে প্রত্যেকটা যুগে আলাদা আলাদা ঘোড়া আসছে। এবং এই এক একটা যুগ কিন্তু এমনটা নয় যে 12 বছর, 13 বছর, 100 বছরে হয়ে গেছে, কোটি কোটি বছর, তাই তো? এটা 55 মিলিয়ন বছর আগে। তারপরে এ আসছে 45 মিলিয়ন, 35, প্রায় 10 মিলিয়নের পার্থক্য করে 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 আমাদের প্রায় দেওয়া আছে। তাহলে এইরকম কোটি কোটি বছর ধরে কিন্তু এই পরিবর্তনগুলো হয়েছে জীবেদের মধ্যে। এবং হয়ে ক্রমান্বয়ে কি হয়েছে? উন্নত, আধুনিক যে ঘোড়া, অনেকটাই উন্নত ঘোড়া। তাহলে দেখো, সরল জীব থেকে জটিল জীব তৈরি হয়েছে তো। তাহলে বিবর্তনে কি এটা জীবাশ্মের একটা প্রমাণ পাওয়া গেল। জীবাশ্ম গঠিত প্রমাণ আমরা বুঝতে পারলাম, বোঝা গেছে? আচ্ছা দেখো, আমরা জীবাশ্ম গঠিত প্রমাণ তো দেখলাম। জীবাশ্ম গঠিত প্রমাণের পর আমরা যেটা দেখবো সেটা কি? তুলনামূলক শারীরবৃত্তীয় প্রমাণ। এই তুলনামূলক শারীরবৃত্তীয় প্রমাণের মধ্যে আমরা অনেকগুলো আলোচনা করবো বলেছি। তাহলে ফার্স্ট আমরা কি আলোচনা করব? আমরা পড়বো যেটা প্রথম সমসমস্ত অঙ্গ, তারপরে পড়বো আমরা সমবৃত্তীয় অঙ্গ, তারপরে আমরা দেখবো হৃৎপিণ্ডের সাদৃশ্য। এইগুলো আমরা দেখবো, তাই তো? এই 3খানা অঙ্গকে নিয়ে আলোচনা। তাহলে প্রথম আমরা আলোচনা করব
সেটা কি? সেটা হচ্ছে সমসংস্থ অঙ্গ। দেখো সমসংস্থ অঙ্গ কাকে বলে পরে, সমসংস্থ অঙ্গ বলতে কি বোঝে? তো সমসংস্থ অঙ্গ বলতে কি বোঝায়? যে সমস্ত অঙ্গের গঠন এক কিন্তু কাজ আলাদা। তাহলে কি বললাম? সংক্ষেপে মুখস্থ রাখবি, খুব গুলিয়ে যায়। গঠন এক, কাজ আলাদা, এই অঙ্গগুলোকে আমরা বলে থাকবো কি? সমসংস্থ অঙ্গ। দেখো গঠন এক বলতে আমাদের অন্তর্গঠন আমরা বলবো, অন্তর্গঠন মানে বাহ্যিক নয়, ভিতরকার গঠন এক। যেমন আমি যদি উদাহরণ তুলি, উদাহরণ হিসাবে আমি যদি বলি যে পাখির ডানা আর মানুষের হাত। পাখির ডানা মানুষের হাত কি অঙ্গ? সমসমস্ত অঙ্গের উদাহরণ বললাম। কিভাবে? দেখো বাহ্যিক গঠন তো মিলছে না, অন্তর্গঠন বলেছি, যে ভিতরকার গঠন এক। কিরকম এক? দেখো আমাদের হাত কি অস্থি নিয়ে গঠিত হয়ে আছে। কি অস্থিগুলো নিয়ে আছে? দেখো হিউমেরাস, যে এগুলো আছে, হিউমেরাস, রেডিয়াস, আলনা, কার্পাল, আর কি মেটাকার্পাল, আর একটা আছে ফ্যালেঞ্জেস। ফ্যালাঞ্জেস, ঠিক আছে? তো এই যে অস্থিগুলো আমরা জানলাম, হাড়, অস্থি বা হাড় যেগুলো জানলাম, এগুলো যেমন মানুষের হাতে আছে, ঠিক তেমনি পাখির ডানাতেও আছে, কিন্তু কাজ তো আলাদা। আমাদের মানুষের হাতের কাজ কি? সৃজনশীল কাজ করতে কাজে লাগে। পাখির ডানার কাজ কি? উড়তে সাহায্য করে। তিমির ফ্লিপার কি করে? সাঁতার কাটতে সাহায্য করে। ঘোড়ার অগ্রপথ কি করে? তাকে দৌড়াতে সাহায্য করে। তাহলে দেখো প্রত্যেকের কাজ কিন্তু আলাদা, কিন্তু প্রত্যেকের অন্তর্গঠন কি এক। সেগুলো কি না, প্রত্যেকে এই যে হাড়গুলোর আমি নাম বললাম, হিউমেরাস, রেডিয়াস, আলনা, কার্পাল, মেটাকার্পাল, ফ্যালেঞ্জেস, প্রত্যেকের ওই অঙ্গগুলোর ভিতরে এই হাড়গুলো দিয়ে তৈরি। তাহলে কি হলো? এরা সমসমস্ত অঙ্গ হলো, কারণ অন্তর্গঠন এক কিন্তু কাজ আলাদা হয়ে গেছে, তাহলে সমসমস্ত অঙ্গ হয়ে গেল। তাহলে দেখো এইরা কিভাবে বিবর্তনকে সাপোর্ট করে সেটা আমরা দেখবো, যারা কিভাবে বিবর্তনকে সাপোর্ট করছে। দেখো সমসমস্ত অঙ্গ এ কোন ধরনের বিবর্তনকে সাপোর্ট করে? দেখো সমসমস্ত অঙ্গ করে কি? এ হচ্ছে অপসারী, অপসারী বিবর্তনকে সমর্থন করে। সমসমস্ত অঙ্গ কোন বিবর্তন সমর্থন করে? অপসারী বিবর্তন। এখন এই অপসারী বিবর্তনটা কেরম? দেখো আমরা অপসারী রশ্মি পড়েছিলাম, তুমি যদি অপসারী রশ্মির সঙ্গে এটাকে তুলনা করো না, এটা ভালো করে বুঝতে পারো। অপসারী রশ্মি কি বলেছিলে? যে একটা জায়গা থেকে চারিদিকে ছড়িয়ে যাওয়া, এটাকে আমরা অপসারী বলেছিলাম। তো দেখো সমসমস্ত অঙ্গগুলো যদি আমি দেখি, দেখো এদের অন্তর্গঠন যদি এক, তার মানে এদের যখন উৎপত্তি হয়েছিল নিশ্চয়ই এক জায়গাতে, তাই না? এদের উৎপত্তি নিশ্চয়ই এক জায়গাতে হয়েছিল, কিন্তু এরা থাকার জন্য প্রত্যেকে আলাদা আলাদা জায়গাকে যখন বেছে নিল, তখন কি হলো? এদের কাজটা আলাদা হয়ে গেল, গঠন, বাহ্যিক গঠন আলাদা হয়ে গেল, কাজ আলাদা হয়ে গেল। যেমন পাখি, সে ধরো থাকার জন্য, তার কাজের সুবিধার জন্য সে উড়তে চাইলো, বিবর্তন তাকে সাহায্য করেছে উড়তে, তো সে চাইলো বায়ুমণ্ডলকে বেছে নিয়েছিল থাকার জন্য, তার কাজকর্ম করার জন্য। তাই কি হলো না, তার ডানায় রূপান্তর হয়ে গেল, কিন্তু গঠন তো এক আছে। তার মানে কি, তারা এক জায়গাতে উৎপত্তি হয়েছিল কিন্তু বিভিন্ন পরিবেশে ছড়িয়ে গেছে। যেমন আমি যদি বলি তিমি, তিমি কি করলো না, সে জলকে বেছে নিল, তাহলে কি তার যে ফ্লিপার পরিবর্তন হলো সেটা কি তাকে সাঁতার কাটতে সাহায্য করলো। আর মানুষেরা দেখো হাত তার সৃজনশীল কাজের জন্য সে ব্যবহার করলো এবং সেইভাবে তার হাতটা উন্নতি হলো। তাহলে দেখো এক জায়গা থেকে উৎপত্তি হয়েছিল কিন্তু বিভিন্ন পরিবেশে ছড়িয়ে গিয়ে তাদের কাজগুলো আলাদা হয়ে গেছে। তাহলে দেখো একটা জায়গা থেকে চারিদিকে ছড়িয়ে গেছে, তো তাহলে এটা যদি অপসারী রশ্মি হয় তাহলে এটাও কি অপসারী বিবর্তন। তাই সমসমস্ত অঙ্গ কোন বিবর্তনকে সমর্থন করে? অপসারী বিবর্তনকে সমর্থন করে। এবং কিভাবে করে তুমি এই যুক্তিটা লিখবে, বইটায় লেখা আছে, এই কথাটাই লেখা আছে, সেটা একটু ভালো বইয়ের ব্যাখ্যায় যেটা করা আছে পড়ে নেবে। পরীক্ষায় পড়ে কিন্তু প্রশ্ন, ঠিক আছে? যেগুলো বলছি সেগুলো কিন্তু পরীক্ষায় পড়ে, একদম পুরো পরীক্ষায় যেগুলো পড়ে আমি সেই পয়েন্টগুলোই বলে বলে যাচ্ছি। আচ্ছা, তাহলে এই ছিল সমসমস্ত অঙ্গের, আর কিছু জানার দরকার নেই। এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে কি সমবৃত্তীয় অঙ্গ। এইখানে আমরা কি দেখবো? দেখো এইখানে দেখবো আমরা গঠন আলাদা, কাজ এক। গঠন আলাদা কিন্তু কাজ এক, এই অঙ্গগুলোকে আমরা কি বলে থাকবো? সমবৃত্তীয় অঙ্গ। একটা উদাহরণ দিলে ভালো করে বুঝতে পারবে।
যেমন দেখো এটারও কিন্তু পড়ে যে সমবৃত্তীয় অঙ্গ বলতে কি বোঝো, উদাহরণ দাও, এটাও পরীক্ষায় পড়ে। তাহলে সংজ্ঞাটা যেরকম লিখবে তোমরা লিখবে, আমি শুধু সংক্ষেপে বলে দিচ্ছি মানে মনে রাখার জন্য যে গঠন আলাদা কাজ এক। সেটা কি অঙ্গ? সমবৃত্তীয় অঙ্গ। উদাহরণ যদি দিই, দেখো উদাহরণ দিলে ভালো করে তোমরা জিনিসটা ক্লিয়ার হবে। এক হচ্ছে পাখির ডানা বললাম, আর বললাম পতঙ্গের ডানা। পাখির ডানা আর বললাম পতঙ্গের ডানা। দেখো এই যে দুটো যে অঙ্গ, দেখো পতঙ্গের ডানা পতঙ্গকে উঠতে সাহায্য করে, পাখির ডানা পাখিকে উঠতে সাহায্য করে, কিন্তু দুটো ডানা কি এক? আলাদা তো। পতঙ্গের যে ডানা সেটা পাতলা কাগজের মতন একদম দেখতে স্বচ্ছ, একদম এপুর থেকে ওদিকে দেখা যাবে, কিউটিকল পাতলা আবরণ দিয়ে এ হয়ে আছে, তাই তো। কিন্তু পাখির ডানা কি আছে না, তাতে অস্থি নিয়ে গঠিত, পালকের মোড়া, তাই তো। তাহলে এই যে দুটো অঙ্গ দেখলাম, দেখো গঠন আলাদা কিন্তু কাজ এক। তাহলে এই অঙ্গটাকে আমরা কি বলে থাকবো? এই অঙ্গটাকে আমরা বলবো সমবৃত্তীয় অঙ্গ। সমস্তাঙ্গে একটা কথা বলা হলো, দেখো উদাহরণ যখন আমরা দেখছিলাম সেখানে আমরা প্রাণীর উদাহরণ তো আমরা দেখলাম, উদ্ভিদদের যে উদাহরণ আছে সেই উদ্ভিদদের উদাহরণটাও কিন্তু আমাদের পড়ে রাখতে হবে, ঠিক আছে। উদ্ভিদদের উদাহরণটাও কিন্তু আমাদের জেনে রাখতে হবে, কার ক্ষেত্রে? সমস্ত অঙ্গের ক্ষেত্রে। তো উদ্ভিদদের যে উদাহরণ আমরা পড়বো, উদ্ভিদদের সমস্তাঙ্গের উদাহরণে প্রথম যে উদাহরণটা দেওয়া আছে বলছে, দেখো আকর্ষ ও শাখাকণ্টক উভয়ই কাক্ষিক মুকুলের রূপান্তর, কিন্তু তাদের বাহ্যিক গঠন আলাদা। আকর্ষ আর হচ্ছে কি বলছে, শাখা কণ্টক। আকর্ষ মানে কি, দেখো অনেক তুমি মটর গাছ দেখবে, মটর গাছের ওই কাণ্ড থেকে একটা শাখার মতন বেরিয়েছে, কি জন্য না গাছ কোনো শক্ত জিনিসকে অবলম্বন করে ধরে ওপরের দিকে বেয়ে ওঠার জন্য। আর শাখা কণ্টক কি, মানে শাখায় কাঁটাতে রূপান্তর হয়েছে নিজের আত্মরক্ষার জন্য। তো বলছে দেখো আকর্ষ এবং শাখা কণ্টক উভয়ই কাক্ষিক মুকুলের রূপান্তর। কাক্ষিক মুকুল নিশ্চয়ই জানো, কাক্ষিক মুকুল বলতে ধরো এই কাণ্ড আর এই মনে করে একটা পাতা, আর এর মাঝখানে যে ছোট্ট কাণ্ডটা বেরোয় সেটাকে আমরা কাক্ষিক মুকুল বলে থাকি। এটাই কোন শাখা হয়ে কাণ্ড তৈরি করে। তো এই কাক্ষিক মুকুলের কি বলছে, রূপান্তর। কিন্তু এদের বাহ্যিক গঠন ও কাজ আলাদা। লাউ কুমড়ো গাছের যে আকর্ষ সেটা কি কাজ করে, সেটা এই কাক্ষিক মুকুলের রূপান্তর হয়ে কি করে না, অন্য কোনো গাছকে অবলম্বন করে ওপরে উঠতে সাহায্য করে, বেয়ে উঠতে সাহায্য করে। দেখেছো নিশ্চয়ই লতানে গাছ। আচ্ছা, আর অন্য ক্ষেত্রে যেমন ধরো বাগান বিলাস, যে ফুলটা আমরা যেটাকে বলে থাকি, কাগজ ফুল যেটাকে আমরা বলে থাকি, বা তুমি বলতে পারো বেলের শাখা কণ্টক, পাতার যে কাঁটা বের হয়, তাহলে এটা কি কাজ করে, এটা তাদের আত্মরক্ষায় সাহায্য করে থাকে। আচ্ছা, আরো উদাহরণ দিয়েছে, দেখো বলছি যে ফণিমনসার পর্ণকাণ্ড এবং গোল আলুর স্ফীতকন্দ দুজনেই কি, দুজনেই কাণ্ডের রূপান্তর। ফণিমনসার যে আমরা স্টিমটা দেখি, কাণ্ডটা দেখি, তো দুজনের কিসের রূপান্তর, কাণ্ডের রূপান্তর। ফণিমনসার পর্ণকাণ্ড সালোক সংশ্লেষে সাহায্য করে, আর গোল আলুর যে স্ফীতকন্দ সেটা কি, সেটা হচ্ছে খাদ্য সঞ্চয়ে সাহায্য করে। তাহলে দেখো গঠন এক, এই গঠন হ্যাঁ গঠন এক কিন্তু কাজ আলাদা, গঠন এক কাজ আলাদা। তাহলে কি এটা গেল কি, এগুলো সব ছিল আমাদের সমসংস্থাঙ্গের উদাহরণ। কি আচ্ছা, আমরা সমবৃত্তি অঙ্গে ছিলাম। তো সমবৃত্তি অঙ্গে কি বলছিলাম, সমবৃত্তি অঙ্গে দেখছিলাম যে পাখির ডানা এবং পতঙ্গের ডানা, এদেরও উদ্ভিদের উদাহরণ পড়তে হবে। উদ্ভিদ যে উদাহরণগুলো আমরা দেখবো, উদ্ভিদ যে উদাহরণের মধ্যে আমাদের প্রথম যেটা বলছে, প্রথম যে উদাহরণটা বলছে সেটা কি, সেটা বলছে যে ঝুমকলতার আকর্ষ আর হচ্ছে মটরের আকর্ষ, তাই তো। দুজনের আকর্ষ বলছে, দেখো এক হচ্ছে মটরের আকর্ষ, মানে মটর গাছ তো লতানে গাছ, তো মটর গাছের আকর্ষ, আর বলছে ঝুমকলতার আকর্ষ। দেখো দুজনেই আকর্ষ মানে কি, মানে এরা দুজনেই লতানে গাছ। লতানে গাছ মানে কি, কোনো কিছু মানে একটা শক্ত জিনিসকে অবলম্বন করে বেয়ে উঠতে হবে। তো এই দুজনের আকর্ষই কাজ এক করে, কি করে না, কোনো কিছুকে ধরে অবলম্বন করে জড়িয়ে সেটাকে ওপরের দিকে ওঠা। কিন্তু দেখো মোটরের আকর্ষ কি বলছে, দেখো মোটরের আকর্ষ হচ্ছে পত্রকের রূপান্তর, মানে পাতার রূপান্তর, পরিবর্তিত পাতা। আর ঝুমকলতার আকর্ষ হচ্ছে শাখার রূপান্তর, মানে যে শাখা, সেই শাখা রূপান্তর হয়েছে, মানে এই যে কাক্ষিক মুকুল সেখান থেকে শাখা তৈরি না হয়ে কি তৈরি হয়েছে, আকর্ষ তৈরি হয়েছে। তাহলে একজনের পাতার রূপান্তর আর একজনের শাখার রূপান্তর। তাহলে মোটরের আকর্ষ কি বললো না, হচ্ছে পাতার রূপান্তর, আর এর হচ্ছে শাখার রূপান্তর। তাহলে দেখো দুজনের কি গঠন আলাদা, দুজনের যদি আমরা গঠন বলি গঠন আলাদা, একজনের পাতা আর একজনের শাখার রূপান্তর, কিন্তু কাজ দুজনেই একটা কিছুকে অবলম্বন করে ওপরের দিকে উঠতে চাইছে। তাহলে দেখো গঠন আলাদা কাজ এক,
কিসের উদাহরণে যাবে? সমবৃত্তীয় অঙ্গের উদাহরণে যাবে। তাহলে এইটা গেল কি, এটা গেল আমাদের সমবৃত্তীয় অঙ্গ। তাহলে বিবর্তনে এবারে আমরা দেখবো, হাত দেখবো। তো সমবৃত্তীয় অঙ্গ মনে রাখবে, সমবৃত্তীয় অঙ্গ হচ্ছে অভিসারী বিবর্তনকে সমর্থন করে। ঠিক আছে, তাহলে সমবৃত্তীয় অঙ্গ কি ধরনের বিবর্তনকে সমর্থন করে? এর ক্ষেত্রে যদি আমরা বিবর্তন দেখি, এর বিবর্তন হচ্ছে অভিসারী। কি করে বুঝবো? দেখো রশ্মি, আমরা দেখো এই ধরনের রশ্মিটাকে কি বলেছিলাম? অভিসারী রশ্মি বলেছিলাম। যে একটা বিন্দুর দিকে এসে মিলিত হলে সেটাকে রশ্মি আমরা কি বলেছিলাম? অভিসারী রশ্মি। সমবৃত্তীয় অঙ্গ যদি তুমি খেয়াল করে দেখো, পাখি এর উৎপত্তি নিশ্চয়ই আলাদা জায়গায়, পতঙ্গ এরও উৎপত্তি নিশ্চয়ই আলাদা জায়গায়। তাহলে আলাদা পরিবেশ থেকে উৎপত্তি লাভ করেছে, উৎপত্তি লাভ করে কিন্তু একটা জায়গায়, নির্দিষ্ট জায়গায় এসে মানে একসঙ্গে বসবাস করেছে, বসবাস করে একসঙ্গে অভিযোজিত হয়েছে। অভিযোজিত হয়ে তারা তাদের নিজের অঙ্গগুলোকে একই কাজে লাগিয়েছে, তাই তো? পাখি আলাদা জায়গায় উৎপত্তি হয়েছিল, তার ডানা যে হিউমেরাস, রেডিয়াস, আলনা এই সবগুলো নিয়ে তৈরি হয়েছিল। পতঙ্গ যে জায়গাতে উৎপন্ন হচ্ছে, তারও যে ডানা, সেটা কিউটিকল দ্বারা একটা পাতলা কাগজের ন্যায় একটা অংশ নিয়ে তৈরি হয়েছিল। কিন্তু যখন একই পরিবেশকে বেছে নিল, ওড়ার জন্য বায়ুমণ্ডলকে যখন বেছে নিল, তাহলে দুজনেরই ওই দুটো অঙ্গ কি কাজে সাহায্য করলো? উঠতে সাহায্য করলো। তাহলে দেখো আলাদা জায়গা থেকে এসে একটা পরিবেশে এসেছে, পরিবেশে নিজেরা অভিযোজিত হয়েছে, হয়ে তারা বিবর্তন করেছে। তাহলে এটা কোন বিবর্তনকে সমর্থন করলো? অভিসারী বিবর্তনকে সমর্থন করলো। মনে থাকবে ইম্পর্টেন্ট জিনিস। এবারে আমরা পড়বো কি নিষ্ক্রিয় অঙ্গ, সেটা আলোচনা করব। তো নিষ্ক্রিয় অঙ্গ জিনিসগুলো কিরকম? নিষ্ক্রিয় অঙ্গ হচ্ছে এমন কিছু অঙ্গ আছে আমাদের শরীরে বা বিভিন্ন প্রাণীর শরীরে, যেগুলো শরীরে বর্তমান কিন্তু তার কাজ নেই, কার্যক্ষমতা হারিয়ে ফেলেছে। এই ধরনের অঙ্গগুলোকে আমরা কি বলে থাকবো? নিষ্ক্রিয় অঙ্গ। নিষ্ক্রিয় মানে কি? তার কোনো ভূমিকা নেই, কোনো কাজ নেই, এমন কিছুকে আমরা নিষ্ক্রিয় বলে থাকি। অঙ্গ তার মানে কি? এমন অঙ্গ যার কোনো কাজ নেই, ভূমিকা নেই, শরীরে আছে, সেই অঙ্গগুলোকে আমরা বলে থাকবো নিষ্ক্রিয় অঙ্গ। বা আমরা এইভাবেও সংজ্ঞাটা বলতে পারি যে আমাদের পূর্বপুরুষের শরীরে সক্রিয় ছিল, কিন্তু বর্তমানে কার্যক্ষমতা হারিয়ে আমাদের শরীরে নিষ্ক্রিয়ভাবে পরিণত হয়েছে, সেই অঙ্গগুলোকে আমরা কি বলে থাকছি? নিষ্ক্রিয় অঙ্গ বলছি। যেমন উদাহরণ দেখো, প্রাণীর ক্ষেত্রে যদি আমরা উদাহরণ বলি, অনেক উদাহরণ আছে। কি আছে? অ্যাপেন্ডিক্স বলেছি, বৃহদন্তের শেষ প্রান্তে, বৃহদন্তের জায়গাটা একটা ছোট্ট মতন এরকম অংশ আছে। ধরো মনে করো যদি এটা আমাদের যদি বৃহদন্ত হয়, আমি জাস্ট শুরুটা দেখাচ্ছি, তারপরে এই দিকে আছে বলে এইভাবে নামে। তো তো এরম জায়গাতে করে না, এরম ভাবে একটা গঠন দেখতে পাওয়া যায়। এই গঠনটাকে আমাদের কি বলা হয়? এই গঠনটাকে আমাদের বলে অ্যাপেন্ডিক্স। আবার মানুষের যে মেরুদণ্ড আছে, সেই মেরুদণ্ডের একদম শেষে একটা ছোট্ট মতন হাড় থাকে, যে হাড়টার নাম হচ্ছে কক্সিস। মানুষের ক্ষেত্রে ওটা নিষ্ক্রিয়, কিন্তু বানরের প্রজাতির ক্ষেত্রে ওটা কিন্তু সক্রিয়, মানে ওটাই ল্যাজ তৈরি করে। আরো দেখো আমাদের আছে কানের পেশি। কানের যে পেশি, দেখো আমরা গরুকে দেখবে, ছাগলকে দেখবে, কুকুরকে দেখবে, তারা কান ঝটাপট নাড়াচ্ছে, হাতি কান নাড়াচ্ছে। কিন্তু আমরা কি এভাবে কান নাড়াতে পারি? পারি না। কারণ কি? আমাদের যে কানের যে পেশিটা আছে না, সেটা অত নিষ্ক্রিয় পরিণত হয়েছে। আমরাও একসময়, আমাদেরও যদি এই পেশিটা সক্রিয় থাকে, আমরাও কান নাড়াতে পারি। দেখো অনেকে অল্প হালকা করে নাড়ালেও নাড়াতে পারবে, ঠিক আছে? কিন্তু সেইভাবে হাতি যেমন ভাবে কুলোর মতন একদম পুরো দোলায়, তুমি পারবে? পারবে না। বা কুকুর যেভাবে কান, গরুরা যেভাবে কান নাড়ে করে, ওইভাবে তো আমরা পারবো না। তাহলে আমাদেরও কিন্তু দেহে সক্রিয় ছিল ওই পেশিটা, আজকে নিষ্ক্রিয় অঙ্গে, আমাদের এখানে একটা পেশি আছে, সেটা নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হয়েছে। তার মানে কি? ওটা সক্রিয় ছিল কোনো এক সময়, বিবর্তনের ইতিহাসে ওইটা কর্মক্ষমতা হারিয়ে নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হয়েছে। তৃতীয় নেত্রপল্লব যেটাকে বলে, আমাদের এই যে চোখের কোণে দেখবে একদম লাল মতন একটা ছোট্ট মতন একটা মাংস খণ্ড একটা যেমন আছে, ওইটাকে বলে তৃতীয় পল্লব। তো ওইটা একটা নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হয়েছে, যেটা কাদের ক্ষেত্রে? যেটা ব্যাঙেদের ক্ষেত্রে সক্রিয় হয়ে আছে। তৃতীয় নেত্রটা, তৃতীয় নেত্রও নয়, তৃতীয় পল্লব। ঠিক আছে, তাহলে এইগুলো ছিল কি? এইগুলো ছিল আমাদের মানুষের ক্ষেত্রে, প্রাণীর ক্ষেত্রে নিষ্ক্রিয় অঙ্গ। এবার আমরা উদ্ভিদেরও কিছু নিষ্ক্রিয় অঙ্গ জানতে হবে। আচ্ছা, পেঁয়াজ আমরা যে খোলাগুলো ছাড়িয়ে খাই না, ওইগুলো কিন্তু স্বল্পপত্র, ওই রকম গুলোকে বলে স্বল্পপত্র। আচ্ছা, তারপরে দেখো এই কালকাসন্ধ্যা, এদের স্ট্যামিনোড বা নিষ্ক্রিয় পুংকেশর। কালকাসন্ধ্যার 10টি পুংকেশরের মধ্যে 7টি সক্রিয় এবং উর্বর এবং অর্ধ উর্বর, এবং বাকি 3টে লুপ্তপ্রায় অঙ্গ, যাকে স্ট্যামিনোড বলা হয়। নারকেলের দেখো, নারকেলের ক্ষেত্রে নারকেলের 3টি গর্ভকেশরের মধ্যে 1টি সক্রিয় এবং উর্বর, বাকি 2টি হচ্ছে বন্ধা, যেটাকে বলে পিস্টিলোড। ঠিক আছে, মনে রাখবে নারকেলের ফুলের যেটাকে পিস্টিলোড, আর কালকাসন্ধ্যা যেটাকে বলে কি? স্ট্যামিনোড। নিষ্ক্রিয় অঙ্গের
উদাহরণের ক্ষেত্রে উদ্ভিদের, সেটা কি? এক জানলাম কালগাসন্ধার স্ট্যামিনোড, নারকেলের ফুলের পিস্টিলোড, আর এই যে আলু, তারপরে হলুদ, আদা, এদের স্বল্পপত্র। এই তিনটে জিনিস মনে মনে রাখবে যে এগুলো হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ। ঠিক আছে, তাহলে আমরা নিষ্ক্রিয় অঙ্গ পড়ে নিলাম। এরপরে দেখো আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে হৃৎপিণ্ডের আমরা সাদৃশ্য দেখব। যেমন আমরা আগেও বলেছিলাম, দেখো আমাদের শরীরে যদি আমি অ্যাপেন্ডিক্স দিয়ে উদাহরণ দিই, অ্যাপেন্ডিক্স আমাদের পূর্বপুরুষের শরীরে কিন্তু সক্রিয় ছিল। কেন? কারণ অ্যাপেন্ডিক্স কি ক্ষরণ করে? অ্যাপেন্ডিক্স ক্ষরণ করে সেলুলোজ কে ধ্বংস করার জন্য যে দরকার উৎসেচক, সেই উৎসেচক ক্ষরণ করে। এখন মানুষ যখন আগুনের ব্যবহার শিখলো, তখন মানুষ তো সব জিনিসটা কি ফুটিয়ে বা পুড়িয়ে খেতে শুরু করলো, আগুনে ঝলসে খেতে শুরু করলো। আগুনের সংস্পর্শে সেলুলোজ নষ্ট হয়ে যাবে। এখন আগুনের সংস্পর্শে যখন সেলুলোজ নষ্ট হয়ে গেল, তাহলে সেলুলোজ ধ্বংস করার জন্য যে উৎসেচক সেটা তো লাগবে না। তাহলে মানুষ এবার যখন ওই আগুনে পুড়িয়ে, সেই আদিম মানুষ আগুনে ব্যবহার প্রথম শিখেছিল, মনে আছে? তো সেই তখন তাদের শরীরে কিন্তু সক্রিয় ছিল। এবার সেইখান থেকে গিয়েছে না, সেই সেলুলোজ প্রয়োজন না হয়ে কি হয়েছে, বর্তমানে অ্যাপেন্ডিক্স দেখছে যে আমার তো ক্ষরণ করার কিছু দরকার নেই, তাহলে কি হয়েছে, তাহলে ও নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হয়ে গেছে। কিন্তু ওইটাই কোনো তৃণভোজী প্রাণীর শরীরে সক্রিয় হয়ে আছে। তাহলে আমরা এখান থেকে কি জানতে পারলাম, যে আমরা ক্রমশ সরল থেকে জটিল জীবে তৈরি হয়েছি, আর আমরা সেটাই পড়ছি। অভিব্যক্তির প্রমাণ, অর্থাৎ সরল জীব থেকে জটিল জীবে তৈরি হওয়া। তাহলে নিষ্ক্রিয় অঙ্গ তো প্রমাণ দিল যে হ্যাঁ, সরল জীব থেকে প্রাণীটা জটিলতর জীবে এসেছে। যেমন আমরা সরল প্রকৃতির ছিলাম, বা তখন কাঁচা সব শাকসবজি সব খেতাম, এখন সেটাকে রান্না করে সুন্দর করে ঝাল মশলা দিয়ে খেতে শিখেছি, তাই তো? তাহলে সরল জীব থেকে আমরা ক্রমশ জটিল জীবে তৈরি হয়েছি। এবারে আমরা দেখো আরো একটা অঙ্গের এর নাম আলোচনা করব। যেমন বলছি, দেখো হৃৎপিণ্ডের আলোচনা। দেখো আমরা এরপরে তুলনামূলক শারীরবৃত্তের ক্ষেত্রেই যে প্রমাণ আমরা পড়ছিলাম, তার লাস্ট পয়েন্ট হচ্ছে এই হৃৎপিণ্ডের তুলনামূলক প্রমাণ। তো আমরা এই হৃৎপিণ্ডের তুলনামূলক আলোচনা করেও আমরা বলতে পারবো যে ক্রমশ প্রাণীরা সরল থেকে জটিলতর জীবে এসেছে। তো আমরা এই হৃৎপিণ্ডের তুলনামূলক আলোচনাতে প্রথমেই আমরা যে প্রাণীটার নাম পড়বো সেটা কি মাছ, মাছের হৃৎপিণ্ড। তো প্রথমে আমরা যে প্রাণীটা পড়বো সেটা হচ্ছে মাছ। এই মাছের হৃৎপিণ্ডের যদি আমরা বৈশিষ্ট্য দেখি, দেখো মাছের হৃৎপিণ্ড হচ্ছে দুটো প্রকোষ্ঠ ছিল। হৃৎপিণ্ডটা দেখতে খুবই সরল সাধারণ, দেখো ঠিক এরকম দেখতে মাছের হৃৎপিণ্ড। এই একটা প্রকোষ্ঠ, এই একটা প্রকোষ্ঠ, দুখানা প্রকোষ্ঠ মাছের হৃৎপিণ্ডের। এবং এখানে যদি আমরা দেখি, এখানে দেখো O2 যুক্ত রক্ত এবং CO2 যুক্ত রক্ত যে আলাদা করার এরম কোনো ব্যাপার ছিল না, দুটোই মিশে যেত। এবং এই ধরনের হৃৎপিণ্ডকে আমরা কি বলে থাকি, ভেনাস হৃৎপিণ্ড। তো মাছের হৃৎপিণ্ডে আমরা কি দেখলাম, মাছের হৃৎপিণ্ড তো আমরা এটা দেখলাম যে এদের হৃৎপিণ্ড দুটি প্রকোষ্ঠ। তো মাছের পরে আমরা যাদের হৃৎপিণ্ড আলোচনা করব, মাছের পরের যেটা, সেটা কি, সেটা হচ্ছে উভয়চর। উভয়চরের উদাহরণ যদি আমরা বলি, দেখো ব্যাঙ একটা উভয়চর প্রাণী। তো সেই উভয়চরের যদি আমরা হৃৎপিণ্ড দেখি, উভয়চরের হৃৎপিণ্ডের কত প্রকোষ্ঠ হবে? উভয়চরের হৃৎপিণ্ডের 3টে প্রকোষ্ঠ হবে, তাই তো? বলে এইভাবে তোমাদের বইয়ে সুন্দর করে ছবি আঁকা আছে, তোমরা মোটামুটি দেখে আমি একটা বোঝানোর মতন জাস্ট করে দিচ্ছি। এইদিকে একটা প্রকোষ্ঠ, এদিকে একটা প্রকোষ্ঠ, নিচের দিকে একটা প্রকোষ্ঠ, তাহলে 3টে প্রকোষ্ঠ। তাহলে দেখো দুটো প্রকোষ্ঠ ছিল, সেখান থেকে 3টে প্রকোষ্ঠ, একটু উন্নত হচ্ছে তো, তাই তো? উভয়চরের হৃৎপিণ্ডতে একটু উন্নত হচ্ছে। তাহলে এইখানে দেখো উভয়চরের হৃৎপিণ্ডের যদি আমরা একটু আলোচনা করি, দেখো এদের তিনটে প্রকোষ্ঠ থাকছে, যার মধ্যে ডান অলিন্দ, বাম অলিন্দ এবং একটি নিলয়। ওপরের দিকের গুলোকে আমরা বলি অলিন্দ, নিচের গুলোকে আমরা নিলয় বলি। তাহলে এখানে দুখানা অলিন্দ আর একটা নিলয়, তাহলে 3খানা প্রকোষ্ঠ আমরা পাচ্ছি উভয়চরের হৃৎপিণ্ড, এবং যেটা মাছের থেকে অনেকটাই উন্নত প্রকৃতির। উভয়চরের পরে আমরা যার হৃৎপিণ্ড আলোচনা করবো সেটা কি, সেটা হবে সরীসৃপ। দেখো সরীসৃপ বলতে আমরা কি বলছি, যারা বুকে ভর দিয়ে চলে, যেমন সাপ, কুমির, এরা। এই যে দুটো নাম বললাম, এই যে কুমির নাম বললাম না, কুমিরটা মনে রাখবে, কুমির সরীসৃপ হলেও তার 4টে প্রকোষ্ঠ। ব্যতিক্রম, ব্যতিক্রম সব জায়গাতেই আছে। তো এই যে সরীসৃপের ক্ষেত্রে আমরা পড়বো 4টে প্রকোষ্ঠ পড়বো না, অসম্পূর্ণ 4টে প্রকোষ্ঠ হয়, কিন্তু কুমিরের ক্ষেত্রে সম্পূর্ণ 4টে প্রকোষ্ঠ থাকে, কিন্তু সে সরীসৃপ প্রাণী, তাই তো? তো সরীসৃপের হৃৎপিণ্ড তুমি যদি খেয়াল করো, দেখবে সরীসৃপের হৃৎপিণ্ডে দেখো ওপরের দিকে তো দুটো প্রকোষ্ঠ আছে, ঠিকই আছে, যেমন ওপরের দিকে দুটো প্রকোষ্ঠ হয়েছিল, ঠিকই আছে। এই নিচের যে নিলয়টা ছিল, সেই নিলয়টা এইভাবে ভাগ হওয়ার চেষ্টা চলছে, মানে অর্ধবিভক্ত 4টে প্রকোষ্ঠ।
সরীসৃপের যে হৃৎপিণ্ড আমরা যদি দেখি তাতে দেখবো যে 4টে প্রকোষ্ঠ সম্পূর্ণ নয়, দুটো অলিন্দ আর নিচের নিলয় দুটো ভাগ হওয়ার চেষ্টা করছে। দেখো উপর দিকে একটা লাইন উঠছে, মানে কি এই দুটোকে ভাগ করবে, ঠিক আছে। তাহলে সরীসৃপের হৃৎপিণ্ড দেখতে পাচ্ছি অসম্পূর্ণ বিভক্ত 4টি প্রকোষ্ঠ। তাহলে দেখো দুটো প্রকোষ্ঠ, 3টে প্রকোষ্ঠ, অসম্পূর্ণ বিভক্ত 4টে প্রকোষ্ঠ, তাহলে ধীরে 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 উন্নতি করছে। সরীসৃপের পরে আমরা যাদের আলোচনা করব সেটা কি, সেটা হচ্ছে স্তন্যপায়ী প্রাণী। তো দেখো এই স্তন্যপায়ী বা পাখিদের যদি আমরা হৃৎপিণ্ড দেখি, তো স্তন্যপায়ী এবং প্রাণীদের হৃৎপিণ্ড দেখলে কি দেখতে পাবো, ওপরের দিকের জীবনবিজ্ঞানে অবশ্যই ছবি তুমি লিখবে এবং লেখার সঙ্গে যদি এরকম ছবি এঁকে দাও, এর এক্সপ্রেশন আলাদা, তাই না? তোমাকে আলাদা করে দেখা, খাতার এই বাড়িয়ে দেয়। আবার তুমি যদি ভালো করে ছবি আঁকতে পারো তাহলে আরো ভালো। আচ্ছা দেখো, আমরা যদি স্তন্যপায়ী এবং পাখিদের হৃৎপিণ্ড দেখি, সেখানে কি হচ্ছে, সেখানে দেখতে পাচ্ছি যে সম্পূর্ণ বিভক্ত 4টি প্রকোষ্ঠ। ওপরের দিকে দুটো অলিন্দ, ডান অলিন্দ বাম অলিন্দ, আর ডান নিলয় বাম নিলয়, তাহলে সম্পূর্ণ 4টি ভাগ হয়ে গেছে। এবং এখানে এখানে দেখো O2 CO2 রক্ত কখনোই কারোর সাথে মেশে না। মেশে কি হৃৎপিণ্ডে মিশছে, কি মিশছে না, কিন্তু এখন এতদূর পর্যন্ত আমরা দেখছি যে O2 CO2 রক্তকে ভাগাভাগির চেষ্টা চলছে। এর শরীরে তো কিছুই করতে পারছে না, নাচেরা উভয়চরে একটু চেষ্টা করলো, অলিন্দকে ভাগ করে দিল। সরীসৃপে এসে দেখতে পাচ্ছে নিলয়টাকেও ভাগ করার চেষ্টা করছে, যাতে অক্সিজেন আর O2 যুক্ত রক্তকে আলাদা করতে পারে। একদম স্তন্যপায়ী শ্রেণীর প্রাণীতে এসে, পাখিদের প্রাণীতে এসে দেখা যাচ্ছে যে O2 যুক্ত রক্ত এবং CO2 যুক্ত রক্ত হৃৎপিণ্ডে যখন প্রবেশ করছে, কেউ কারোর সঙ্গে টাচ করছে না। CO2 সে আলাদা পথে আলাদা জায়গায় চলে যাবে, আর O2 যুক্ত রক্ত আলাদা পথে আলাদা জায়গায় যাবে। তাহলে দেখো ক্রমশ হৃৎপিণ্ডগুলো কি হয়েছে, ক্রমশ সরল থেকে জটিল হয়েছে। তাহলে এটাও তো বিবর্তনকে প্রমাণ করছে, অভিব্যক্তিকে প্রমাণ করছে যে সরল জীব থেকে জটিল জীবের তৈরি হয়েছে। তাহলে এই যে অঙ্কগুলো বললাম, এইগুলো সবই প্রমাণ করছে কি না, ক্রমশ সরল থেকে জটিলে গেছে জীব। আচ্ছা, আমরা যেটা বলছিলাম কি, আমরা তুলনামূলক সারবীতীয় যে প্রমাণ পড়ছিলাম, সেই তুলনামূলক সারবীতীয় প্রমাণের আমরা লাস্ট যে তুলনামূলক আমরা আলোচনা করছি, সেটা আলোচনা করবো, সেটা কি ভ্রূণের গঠন আমরা আলোচনা করছি, তাই তো। তো ভ্রূণের গঠন আমরা দেখবো এবং দেখবো যে সেখানে ভ্রূণেদের মধ্যে কি কি সাদৃশ্য আছে, অর্থাৎ যখন একদম পুরো আর্লি স্টেজ প্রতিটা প্রাণীরই জীবন দশার যে প্রথম যে পরিবর্তন, সেই প্রথমে দেখবো যে প্রত্যেকেরই ভ্রূণই প্রায় একই আছে, কিছু কিছু গঠন মিল আছে। তার মানে আমরা কি বলতে পারি যে আমরা প্রত্যেকে একই সরল একটা উদ্বংশীয় জীব থেকে আমরা এসেছি। দেখো আমরা এখানে 4টে আলোচনা করেছি, মাছ, সরীসৃপ, পাখি আর মানুষ। তো দেখো এই প্রত্যেকটা প্রাণী কিন্তু বর্তমানে আলাদা, মাছ আলাদা, সরীসৃপরা আলাদা, পাখিরা আমরা আলাদা, মানুষ আলাদা। কিন্তু এদের ভ্রূণের যদি ভ্রূণ অবস্থায় যদি আমি এদেরকে খেয়াল করে দেখবো যে এদের মধ্যেও কিছু কিছু যে বৈশিষ্ট্যগুলো আছে, সেই বৈশিষ্ট্যগুলোর সঙ্গে আমাদের যে বৈশিষ্ট্যগুলো প্রায় মিলে যাচ্ছে। তার মানে আমরা কি জানবো, তার মানে আমরা জানবো যে আমরা এই যে প্রত্যেকে যে আমরা উৎপত্তি হয়েছি, নিশ্চয়ই এমন কোনো একজনের কাছ থেকে, আমরা উৎপত্তি হয়েছি, অর্থাৎ আমরা ক্রমশ সরল থেকে জটিলের তৈরি হয়েছি। তো আমরা দেখো যে মিলগুলো পাবো, যে সাধারণ বৈশিষ্ট্যগুলোর যে মিল পাবো, সেটা কি, ফার্স্ট মিল আমরা পাবো যেটা হচ্ছে গলবিলীয় ফুলকা খাঁজ। দেখো গলবিলীয় মানে কি, এই গলার কাছে দেখো এরকম যে খাঁজগুলো আমরা দেখতে পাচ্ছি না, এইগুলোকে বলে গলবিলীয় খাঁজ। মাছের ক্ষেত্রেও এরকম খাঁজ দেখতে পাওয়া যাচ্ছে, সরীসৃপের কাছেও এরকম খাঁজ দেখতে পাওয়া যাচ্ছে, পাখির ক্ষেত্রে এরকম খাঁজ দেখতে পাওয়া যাচ্ছে, এবং মানুষের ক্ষেত্রেও এই গলবিলীয় খাঁজ, এই যে এই পয়েন্টগুলো, এইগুলো হচ্ছে কি সব গলবিলীয় খাঁজ দেখতে পাওয়া যাচ্ছে। এবং অন্তস্থ যুগ্ম ফুলকথলি, মানে এরম জায়গাতে করে একটা কি আছে, এই জায়গাতে করে আছে ফুলকাথলি আছে। তাহলে এই দুটো হলো কি প্রথম সাদৃশ্য। দ্বিতীয় আর কি একটা সাদৃশ্য দেখতে পাবো, দেখতে পাবো হচ্ছে ল্যাজ সদৃশ একটা গঠন। দেখো এরকম জায়গাতে এই ল্যাজ, এটাই ল্যাজ, এটা এইদিকে ল্যাজ সদৃশ একটা গঠন পাবো। পরবর্তীকালে এই ল্যাজগুলো নিষ্ক্রিয়, যে অঙ্গের দরকার নেই, মানে যে প্রাণীতে দরকার নেই, নিষ্ক্রিয় হয়ে যায়। কিন্তু এরকম ল্যাজ সদৃশ আমরা গঠন দেখতে পাবো, এবং দেখতে পাবো কি মায়োটম পেশি আমরা পাবো। তাহলে আমরা কি জানতে পারছি, আমরা এখান থেকে জানতে পারছি যে আমরা এই প্রত্যেকেই এমন একটা সরল উদ্বংশীয় জীব থেকে উৎপত্তি হয়েছি, এবং ক্রমশ সরল থেকে জটিল জীবে এসেছি। তো এখানে এই বিবর্তনের গুরুত্ব কি পড়বো, এই ভ্রূণের বিবর্তনের গুরুত্ব কি বলছে, দেখো বলছে যে তুলনামূলক ভ্রূণতত্ত্বে বিভিন্ন প্রাণীর ভ্রূণের পরিস্ফুটনের পারস্পরিক সম্পর্ক সম্বন্ধে ধারণা করা সম্ভব হয়েছে এই ভ্রূণতত্ত্ব আলোচনা করে। তুলনামূলক ভ্রূণতত্ত্ব থেকে বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীগুলি যে একটি সাধারণ পূর্বপুরুষ থেকে বিবর্তনের ফলে সৃষ্টি হয়েছে তাও অনুমান করা যায়। মানে আমরা প্রত্যেকেই একটা সাধারণ কোনো পূর্বপুরুষ থেকে এসেছি, বিবর্তনের পথে আমরা প্রত্যেকে আলাদা আলাদাভাবে বিবর্তিত হয়ে গেছি, হয়ে গিয়ে আমরা আলাদা আলাদা প্রজাতি তৈরি করেছি।
কিন্তু ভ্রূণ দশায় যেহেতু আমরা প্রত্যেকে একই বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করা যাচ্ছে, তার মানে কি আমরা একটা সরল উদ্বংশীয় প্রাণী থেকে আমরা সৃষ্টি হয়েছি। তাহলে এই ছিল আমাদের তুলনামূলক ভ্রূণতত্ত্ব প্রমাণ।